আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আমি আমিনা বেগম, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, মৌলানা মোফাজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজ, রাজনগর, মৌলভীবাজার। পাঠ পরিচিতি, বিষয় জীববিজ্ঞান, শ্রেণী দ্বাদশ, অধ্যায় অষ্টম, টিস্যু ও টিস্যুতন্ত্র। নিচের ছবিগুলো লক্ষ্য করো। ছবিতে কি দেখতে পাচ্ছি আমরা? কতগুলো কোষ, একই আকৃতির কতগুলো কোষ যা একই স্থান থেকে উৎপত্তি লাভ করেছে এবং একই ধরনের কাজ সম্পন্ন করে। সেই কোষগুলোকে কি বলা হয়? সেই কোষগুলোকে টিস্যু বলা হয়। যারা একই স্থান থেকে উৎপত্তি লাভ করে এবং একই আকৃতির এবং নির্দিষ্ট ধরনের কাজ সম্পাদন করে, সেই কোষগুলোকে বলা হয় টিস্যু। তাহলে আজকের পাঠ টিস্যু। শেখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বাহক টিস্যু কি তা বলতে পারবে, বাহক টিস্যুর বৈশিষ্ট্যগুলো বলতে পারবে, বিভিন্ন প্রকার বাহক টিস্যুর গঠন বর্ণনা করতে পারবে, স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য বলতে পারবে। ছবির দিকে একটি লক্ষ্য করি। ছবিতে আমরা দেখতে পাচ্ছি একই আকৃতির কতগুলো কোষ। একই উৎস থেকে সৃষ্ট সদৃশ্য বা বিসদৃশ্য আকৃতি বিশিষ্ট কোষ সমষ্টি যখন নির্দিষ্ট জৈবনিক কাজ সম্পাদনে নিয়োজিত থাকে, তখন ওই কোষ সমষ্টিকে একত্রে টিস্যু বলা হয়। কোষগুলো একই আকৃতিরও হতে পারে, আবার ভিন্ন আকৃতির বা বিসদৃশ্য আকৃতি বিশিষ্ট হতে পারে। আর এই কোষগুলো একই ধরনের বা বিভিন্ন ধরনের জৈবনিক কাজ সম্পাদন করে, সেই কোষ সমষ্টিকে কি বলে? টিস্যু বলে। বাহক টিস্যু। গাছের কোনো বিশেষ স্থানে অবস্থিত, যেমন কাণ্ডশীর্ষ, মূল শীর্ষ ইত্যাদি কোষগুচ্ছ বিরামহীনভাবে বিভাজিত হয়েই চলছে। গাছের কাণ্ড, এই যে কাণ্ড এবং মূল শীর্ষ, সেখানে কোষগুলো অবিরাম বিভাজিত হয়। সেই বিভাজনের কারণেই কোষগুলো কি বড় হয় বা বৃদ্ধি পায়। কোষের ক্রমাগত বিভাজনই এর বৃদ্ধির কারণ। যে কোষগুলো বিভাজিত হয় তা হলো ভাজক কোষ। যে কোষগুলো বিভাজিত হয় সেগুলোকে ভাজক কোষ বলা হয়। আর কোষগুলো বিভাজিত হয় এই জন্য এইভাবে এর নাম হয়েছে ভাজক টিস্যু বা ভাজক কোষ। আর ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যুই ভাজক টিস্যু। আমরা জানি কতগুলো কোষ যারা একই আকৃতির এবং নির্দিষ্ট ধরনের কাজ সম্পাদন করে, সেই কোষগুলাকে টিস্যু বলা হয়। আর ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যুই ভাজক টিস্যু। ভাজক টিস্যুর অপর নাম মেরিস্টেম। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। কোষগুলো আমরা একটু দেখে নেই। কোষগুলো দেখতে ষড়ভুজাকার আমরা দেখতে পাচ্ছি। কোষে কোনো আন্তঃকোষীয় কোনো ফাঁক দেখতে পাচ্ছি না। এছাড়া কোষে সাইটোপ্লাজম আছে এবং নিউক্লিয়াস মাঝখানে বৃহৎ আকৃতির। কোষগুলো জীবিত, অপেক্ষাকৃত ছোট এবং সমবেশীয়। যেহেতু আকৃতি একই রকম দেখতে, তাই এই কোষগুলো সমবেশীয়। ভাজক টিস্যুর কোষগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন। যেহেতু এটা ভাজক, নামটিই হচ্ছে কোষগুলো বিভাজিত হয়, এজন্য এই কোষগুলা বিভাজন ক্ষমতা সম্পন্ন। ভাজক টিস্যুর কোষগুলো সাধারণত আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজাকার বা ষড়ভুজাকার হয়ে থাকে। এই যে কোষগুলো আমরা দেখতে পাচ্ছি যা ষড়ভুজাকার, এছাড়া আয়তাকার, ডিম্বাকার বা পঞ্চভুজাকারও হয়ে থাকে।
এই টিস্যুর কোষগুলো সেলুলোজ নির্মিত পাতলা প্রাচীর বিশিষ্ট। এই টিস্যুর কোষগুলো সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে। কোষের নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড় আকারের, সেটা আমরা এই যে ছবিতে দেখতে পাচ্ছি। কোষের নিউক্লিয়াস বড় আকৃতির। সাইটোপ্লাজম ঘন ঘন থাকে, এদের সাইটোপ্লাজম ঘন থাকে। ভাজক টিস্যুর কোষে সাধারণত কোনো কোষগহ্বর থাকে না, যা আমরা ছবিতেই দেখতে পাচ্ছি। এখানে কোনো কোষগুলোতে কোনো কোষগহ্বর নেই। কোষগুলো ঘন সন্নিবিষ্ট হওয়ায় এদের আন্তঃকোষীয় ফাঁক থাকে না। এগুলো ঘন সন্নিবিষ্ট হয়, এর মাঝখানে কোনো ফাঁক আমরা দেখতে পাচ্ছি না। এই টিস্যুর কোষগুলোর বিপাকীয় হার বেশি এবং সর্বদাই সক্রিয় বিপাকীয় অবস্থায় থাকে। এই কোষগুলোর বিপাক হার অনেক বেশি। কোষে কোনো প্রকার সঞ্চিত খাদ্য, ক্ষরিত বস্তু বা বর্জ্য পদার্থ থাকে না। প্লাস্টিডগুলো প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। এদের কোষের প্লাস্টিডগুলো প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। ভাজক টিস্যুর খাঁজ। শীর্ষস্থ ভাজক টিস্যুর বিভাজনের মাধ্যমে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। এতে ছোট গাছ ক্রমে উঁচু ও লম্বা হয়। পার্শ্বীয় ভাজক টিস্যুর বিভাজনের ফলে উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পায়। এতে সরু কাণ্ড ক্রমে মোটা হয়। ভাজক টিস্যু হতে স্থায়ী টিস্যুর সৃষ্টি হয়। ক্ষতস্থান পূরণ ভাজক টিস্যুর কাজ। ভাজক টিস্যু উৎপত্তি অনুযায়ী, অবস্থান অনুযায়ী, বিভাজন অনুযায়ী, কাজ অনুযায়ী এদের বিভক্ত করা হয়। উৎপত্তি অনুযায়ী এটি 3 ভাগে বিভক্ত: প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু। অবস্থান অনুযায়ী আবার 3 ভাগে বিভক্ত: শীর্ষস্থ ভাজক টিস্যু, নিবেশিত ভাজক টিস্যু, পার্শ্বস্থ ভাজক টিস্যু। বিভাজন অনুযায়ী মাস ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু, রিব ভাজক টিস্যু। কাজ অনুযায়ী 3 ভাগে বিভক্ত: প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষদেশে একটি ক্ষুদ্র অঞ্চল রয়েছে। মূল বা কাণ্ডের অগ্রভাগে শীর্ষস্থ একটি ক্ষুদ্র অঞ্চল রয়েছে। এই যে শীর্ষে যেখানে একটি ক্ষুদ্র অঞ্চল আছে, সেখান থেকে পরবর্তী প্রাইমারি ভাজক টিস্যুর উৎপত্তি ঘটে। সেখান থেকে এই ক্ষুদ্র অঞ্চল থেকে পরবর্তীতে প্রাইমারি ভাজক টিস্যুর উৎপত্তি লাভ করে। তাকে প্রারম্ভিক ভাজক টিস্যু বলা হয়। মূল বা কাণ্ডের শীর্ষে এই যে এখানে দেখা যাচ্ছে প্রাইমারি পোলেম, সেটা উৎপত্তি লাভ করে প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে। এই অঞ্চল থেকেই প্রথম বৃদ্ধি শুরু হয়। যে ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে তাকে প্রাইমারি ভাজক টিস্যু বলে। মূল এবং কাণ্ডের শীর্ষে যে ভাজক টিস্যু থাকে তাই প্রাইমারি ভাজক টিস্যু। মূল ও কাণ্ডের শীর্ষেও সেটা থাকে, এছাড়া ভ্রূণ অবস্থায় এর উৎপত্তি লাভ করে। এদের বিভাজনের ফলে উদ্ভিদ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। প্রারম্ভিক ভাজক টিস্যু হতে এদের উৎপত্তি হয়। প্রাইমারি ভাজক টিস্যু হতে প্রাইমারি স্থায়ী টিস্যুর সৃষ্টি হয়। যে ভাজক টিস্যু কোনো স্থায়ী টিস্যু হতে পরবর্তী সময়ে উৎপন্ন হয় তাকে সেকেন্ডারি ভাজক টিস্যু বলে। যে সেকেন্ডারি ভাজক টিস্যু আমরা ছবিতে দেখতে পাচ্ছি, সেই ভাজক টিস্যুটা স্থায়ী টিস্যু থেকে উৎপত্তি লাভ করে। সেকেন্ডারি ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণ অবস্থার অনেক পরে সৃষ্টি হয়। কর্কেম্বিয়াম সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ। এই যে কর্কেম্বিয়াম, সেটা সেকেন্ডারি ভাজক টিস্যু। উদ্ভিদের কোন অংশে অবস্থিত এর উপর নির্ভর করে ভাজক টিস্যুকে শীর্ষস্থ, ইন্টারক্যালারি বা নিবেশিত, পার্শ্বীয় এই 3টি ভাগে ভাগ করা যায়। এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এপিকাল মেরিস্টেম, সেটা হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যু। ইন্টারক্যালারি মেরিস্টেম বা নিবেশিত ভাজক টিস্যু, ল্যাটারাল মেরিস্টেম বা পার্শ্বীয় ভাজক টিস্যু। মূল, কাণ্ড বা এদের শাখা প্রশাখার শীর্ষে অবস্থিত ভাজক টিস্যুকেই শীর্ষস্থ ভাজক টিস্যু বলে। এই যে
শীর্ষস্থ বাজক টিস্যু, মূল বা কাণ্ডের শীর্ষে। কতক পাতা ও ফলের শীর্ষে হয়ে বাজক টিস্যু থাকে। শীর্ষস্থ বাজক টিস্যুর বিভাজনের মাধ্যমেই এসব অঙ্গ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। এই শীর্ষস্থ বাজক টিস্যুর বিভাজনের জন্যই উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। এরা প্রাথমিক স্থায়ী টিস্যু তৈরি করে থাকে। এগুলা প্রাথমিক, এই শীর্ষস্থ বাজক টিস্যুই প্রাথমিক স্থায়ী টিস্যু তৈরি করে থাকে। পুষ্পক উদ্ভিদে শীর্ষস্থ বাজক টিস্যু একাধিক কোষ নিয়ে গঠিত। এরা প্রাইমারি টিস্যু। দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত বাজক টিস্যুকে ইন্টারক্যালারি বা নিবেশিত বাজক টিস্যু বলে। এই যে ইন্টারক্যালারি, এই পাশে নিচে আমরা দেখতে পাচ্ছি একটা স্থায়ী টিস্যু এবং উপরে স্থায়ী টিস্যু। দুইটি স্থায়ী টিস্যুর মাঝখানে ইন্টারক্যালারি বা নিবেশিত বাজক টিস্যু আছে। অঙ্গসমূহের বৃদ্ধির সময় শীর্ষস্থ বাজক টিস্যু হতে কয়েদাংশ পৃথক হয়ে এ প্রকার বাজক টিস্যু সৃষ্টি হয়। এই ইন্টারক্যালারি বা নিবেশিত বাজক টিস্যু শীর্ষস্থ বাজক টিস্যুর কয়েদাংশ পৃথক হয়ে এটি সৃষ্টি হয়। এর জন্য এরা প্রাইমারি টিস্যু। এরা পত্রমূলে, মধ্যপর্বের গোড়ায় বা পর্বসন্ধির নিচে থাকতে পারে। মূল বা কাণ্ডের পার্শ্ব বরাবর লম্বালম্বিভাবে অবস্থিত বাজক টিস্যুকে পার্শ্বীয় বাজক টিস্যু বলে। এই যে মূল বা কাণ্ডের লম্বালম্বিভাবে অবস্থান করে সেটাকে পার্শ্বীয় বা ল্যাটারাল মেরিস্টেম বলে। এ প্রকার টিস্যুও দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থান করে, সেটা স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থান করে। এরা স্থায়ী টিস্যু হতে উৎপন্ন হয়, তাই এরা সেকেন্ডারি বাজক টিস্যু। এদের বিভাজনের ফলে মূল ও কাণ্ডের বৃদ্ধি প্রস্থে হয়ে থাকে। এদের কারণেই, এদের বিভাজনের জন্যই উদ্ভিদ প্রস্থে বৃদ্ধি পায়। ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, কর ক্যাম্বিয়াম প্রভৃতি পার্শ্বীয় বাজক টিস্যুর উদাহরণ। এদের বিভাজনের কারণে উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধি ঘটে। কোষ বিভাজন অনুসারে বিভাজন প্রক্রিয়ার ভিন্নতার উপর নির্ভর করে বাজক টিস্যুকে মাস, প্লেট ও রিব এই তিনটি ভাগে ভাগ করা হয়। মাস বাজক টিস্যু, যে বাজক টিস্যুর কোষ বিভাজন সব তলে থাকে, ফলে সৃষ্ট কোষ সমষ্টি কোনো নির্দিষ্ট নিয়মে সজ্জিত না হয়ে কোষপুঞ্জ গঠন করে, তাকে মাস বাজক টিস্যু বলে। এ প্রকার বিভাজনের ফলে অঙ্গটি ভলিউমে অর্থাৎ ঘনত্বে বৃদ্ধিপ্রাপ্ত হয়। যেমন বর্ধনশীল ভ্রূণ, রেণুতলী, এন্ডোস্পার্ম তথা শস্য টিস্যু, মজ্জা, কর্টেক্সে এই ধরনের মাস বাজক টিস্যু থাকে। প্লেট বাজক টিস্যু, যে বাজক টিস্যুর কোষ মাত্র দুটি তলে বিভাজিত হয় বলে কোষগুলো প্লেটের মতো হয়। এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি কোষগুলো প্লেটের মতো, যা পাতার মধ্যে দেখা যায়, তাকে প্লেট বাজক টিস্যু বলে। এ প্রকার বিভাজনের ফলে অঙ্গটি আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়। যেমন পাতা, এই পাতার মধ্যে কিন্তু এই ধরনের প্লেট বিভাজন হয়ে থাকে, যার ফলে কোষ দুটি দুই তলে বিভাজিত হয় বলে কোষগুলো দেখতে প্লেটের মতো দেখায়। এই ছবিতেও আমরা দেখতে পাচ্ছি দুটি তলে বিভাজিত হয়েছে এবং কোষগুলো প্লেটের মতো। রিব বাজক টিস্যু, যে বাজক টিস্যুর কোষগুলো একটি তলে বিভাজিত হয় ফলে কোষগুলো রৈখিক সজ্জাক্রমে এক সারিতে অবস্থান করে, দেখতে বুকের পাঁজরের মতো দেখায়, একে রিব বাজক টিস্যু বলে। এ প্রকার বিভাজনের ফলে একসারি কোষ সৃষ্টি হয়। যেমন বর্ধনশীল মল, এই যে মূলের মধ্যে সেটা থাকে, ও কাণ্ডের মজ্জারশ্মি, মজ্জারশ্মিতে এই ধরনের বিভাজন হয়ে থাকে। প্রোটোডার্ম, যে বাজক টিস্যুর কোষগুলো উদ্ভিদ দেহের ত্বক সৃষ্টি করে তাকে প্রোটোডার্ম বলা হয়। এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যা ত্বক সৃষ্টি করে সেগুলাকে প্রোটোডার্ম বলা হয়। মূল কাণ্ড এদের শাখা প্রশাখার ত্বক সৃষ্টি করা প্রোটোডার্মের কাজ। প্রোক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম, জাইলেম, ফ্লেম সৃষ্টিকারী বাজক টিস্যুকে প্রোক্যাম্বিয়াম বলা হয়। প্রোক্যাম্বিয়াম, এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি সেগুলা থেকেই, প্রোক্যাম্বিয়ামের মধ্যেই ক্যাম্বিয়াম, জাইলেম, ফ্লেম নামক পরিবহন টিস্যু সেগুলা সৃষ্টি হয়।
পরিবহন টিস্যু সৃষ্টি করাই প্রোক্যাম্বিয়ামের কাজ। গ্রাউন্ড মেরিস্টেম শীর্ষস্থ বাজক টিস্যুর যে অংশ বরাবর বিভাজিত হয়ে উদ্ভিদ দেহের মূল ভিত্তি তথা কর্টেক্স মজ্জারশ্মি সৃষ্টি হয় তাকে গ্রাউন্ড মেরিস্টেম বলে। সেটা প্রোক্যাম্বিয়ামের ভিতরে গ্রাউন্ড মেরিস্টেম, যেখানে কর্টেক্স মজ্জা ও মজ্জারশ্মি সৃষ্টি হয়, সেটাকেই বলা হয় গ্রাউন্ড মেরিস্টেম। স্থায়ী টিস্যু যে কোষগুলো বিভাজনে অক্ষম সেই টিস্যুকে স্থায়ী টিস্যু বলা হয়। এই কোষগুলো হচ্ছে স্থায়ী টিস্যু। এই টিস্যুর কোষগুলো পূর্ণভাবে বিকশিত এবং সঠিক আকার আকৃতি বিশিষ্ট, অর্থাৎ এরা আকার আকৃতি ও বিকাশে স্থায়িত্ব লাভ করেছে, তাই এরা স্থায়ী টিস্যু। বিশেষ অবস্থা ছাড়া এরা আর বিভাজিত হতে পারে না। বাজক টিস্যু হতে কোষের পূর্ণ বিকাশ লাভের পর বিভাজন ক্ষমতা স্থগিত হওয়ার মাধ্যমে স্থায়ী টিস্যুর উদ্ভব ঘটে। এই কোষগুলো হচ্ছে স্থায়ী টিস্যু, সেটা বাজক টিস্যু থেকে উৎপত্তি লাভ করে। যখন বাজক টিস্যুগুলোর বিভাজন ক্ষমতা স্থগিত হয়ে যায় তখন এই কোষগুলো একটি স্থায়ী আকার আকৃতি ও বিকাশে স্থায়িত্ব লাভ করে, তখন সেটা স্থায়ী টিস্যুতে রূপ নেয়। স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য স্থায়ী টিস্যুর কোষগুলো সাধারণত বিভাজনে অক্ষম। টিস্যুতে দুই ধরনের কোষ থাকে, জীবিত ও মৃত। জীবিত কোষের সাইটোপ্লাজম স্বাভাবিকের চেয়ে কম থাকে। মৃত কোষ প্রোটোপ্লাজমবিহীন কোষগুলোর প্রাচীর অপেক্ষাকৃত স্থূল বা পুরু হয়ে থাকে। এখানে আমরা চিত্রতে দেখতে পাচ্ছি কোষগুলোর প্রাচীর অনেকটা পুরু। কোষগহ্বর অপেক্ষাকৃত বড়, এদের কোষগহ্বর থাকে এবং কোষগহ্বর অপেক্ষাকৃত বড় থাকে। নিউক্লিয়াস স্বাভাবিকের চেয়ে ছোট, সেটা আমরা এই যে ছবিতে দেখতে পাচ্ছি। কোষের এক পাশে অবস্থান করে। কোষ প্রাচীরে নানা নকশা দেখা যায়। বাড়ির কাজ। বাজক টিস্যু ও স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য লেখো। ধন্যবাদ সবাইকে।